থামছে না ভারতের পশ্চিম চেষ্টা। 4 জেলার সীমান্তে শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষ। সতর্ক বিজিবি, মুসলিমদের ঠেলে দিচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সংস্কৃতি সংক্রান্ত সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। হাম উপসর্গে ঝরল আরও 5 প্রাণ। 600 মৃত্যুর অর্ধেকের বেশি মে মাসে। জরুরি অবস্থা ঘোষণা হলে কমানো যেত প্রাণহানি, দাবি বিশেষজ্ঞের। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতায় জোর। 2.5 মাস ব্যবধানে পদ্মায় ফের বাস ডুবি। যাত্রী নামানোয় এবার প্রাণে রক্ষা। চালক হেলপারকে উদ্ধার। 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। এবং সারা দেশে বিশ্বকাপের উন্মাদনা। টিকাটুনের ফিফা গলিতে ফুটবল উৎসব। দেয়া চিত্রে মেসি, নেইমার। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বলেন যে এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার একটা প্রচেষ্ট উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশেও আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। মাহবুবুল হক তারা ভাই, মাহমুদুল হক সাহেবরা, তারা সবসময় আসেন না, আমি আগেও বলেছি। তারা খুব ক্ষণজন্ম বলা যেতে পারে, যার মধ্য দিয়ে তারা জাতির কাছে বা সমাজের কাছে কিছু তাদের যে অবদান, সেই অবদান রেখে যান। এবং সেই অবদানটি হচ্ছে আমার কাছে এটা মনে হয় যে তারা সবসময় যেটা চেয়েছেন জনগণের কল্যাণ, জনগণের সমস্যাগুলো সমাধান করা এবং একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। আমার সবসময় যে কথাটা মনে হয়, বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন, স্বাভাবিকভাবে করবেন, এক প্রত্যেক মানুষের অধিকারী আছে। কিন্তু বিএনপির মূল যে চরিত্রটা হচ্ছে কিন্তু একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আপনার তার লক্ষ্যে পৌঁছাতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং তখন সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে। ফেনী জেলা বিএনপি দাবি করেছে যে তারা 2টি নামকরণ চান। এটা তো ফেনী বিএনপি করবে। ফেনী বিএনপির নেতা আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন। আপনার প্রস্তাব নিয়ে আপনাদের পৌরসভাতে এটা করতে পারেন। এটা জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। থামছে না ভারতের পশ্চিম চেষ্টা।
পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে সীমান্ত দিয়ে নারী শিশুসহ অর্ধশত মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শূন্য রেখায় অবস্থান নেয় তারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক গ্রামবাসীও। সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনেই ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। নওগাঁর সাপাহারের কুলমুডাঙ্গা 238 নম্বর পিলারের সংলগ্ন সীমান্ত চৌকি দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে 3 জন পালিয়ে গেলেও বাকিদের আটক করে বিজিবি। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী শিশুসহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশুসহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি প্রতিরোধ করে এবং সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেয়নি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। এছাড়া নেত্রকোনা ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও তল্লাশি। বিজিবিরা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক করা টহল জোরদার করেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। আমরা তো এটা মানে নিতে পারবো না। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁর সাপাহারের কর্মটাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে গেল রাত 3টার দিকে নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা যে সীমান্ত, সেই সীমান্ত পয়েন্টের একটি ব্রিজের নিচ দিক দিয়ে এই 17 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে এবং এই 17 জনের মধ্যে নারী রয়েছে, শিশু রয়েছে এবং বয়স্ক রয়েছে। এবং আমরা দেখছিলাম সীমান্তের যে মূল পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একেবারে পাশেই কিন্তু তাদেরকে রাতে প্রেরণ করা হয়েছে এবং সেই প্রেরণ ঠেকিয়ে দিয়ে এই মুহূর্তে বিজিবি তাদের অবস্থান নিয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদেরকে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে একটি গাছতলায় তারা অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছিলাম নওগাঁর সাপাহারের যে কলমুডাঙ্গা, সেই কলমুডাঙ্গার চকচকি মাঠের ঠিক 20 বা 50 গজ দূরেই কিন্তু সীমান্ত। এই সীমান্তের পাশেই এই তাদেরকে এই মুহূর্তে অবস্থান নিয়ে সারাদিন ধরেই তারা অবস্থান করছে। এবং এর মধ্যে আমরা যতদূর জানতে পারছি 4 জন শিশু রয়েছে, 7 জন নারী রয়েছে, 6 জন পুরুষ রয়েছে এবং বাংলাদেশি বলেই তাদেরকে প্রেরণ করার কথা বলা হচ্ছে। যদিও কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সুনির্দিষ্ট কোনো বাংলাদেশের বাড়ি এই কথাটি তারা বলতে পারছে না। এবং বিজিবির পক্ষ থেকে এই পুশিং ঠেকানোর পাশাপাশি তাদের একটা সমঝোতার কথা আমরা জানতে পারছি। এবং এখন পর্যন্ত দিনব্যাপী কিন্তু এই মাঠের একটি বটগাছের নিচে তারা অবস্থান করছে এবং একটা মানবিক কোন একটা সংকটের আমরা দেখতে পাচ্ছিলাম। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তাদেরকে সকালে খাবার দিয়েছে, দুপুরেও খাবারের দেওয়া হয়েছে এমন কথা আমরা জানতে পারছি। সব মিলে কৌতূহলী মানুষ এসেছে এবং বিজিবির পক্ষ থেকে শক্ত অবস্থান নিয়ে এই জাতীয় পুশিং ঠেকানোর জন্য তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং এই যারা এখানে বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে একটা আলোচনা চলছে, আলোচনার পরে এদেরকে প্রেরণ করার একটা প্রক্রিয়া হয়তো পরবর্তী ধাপে আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে রাত 3টার পর তাদের মোট 20 জনকে দেওয়া হয়েছিল, বাকি 3 জন কিন্তু তারা এখান থেকে চলে যাওয়ার কথা আমরা জানতে পারছি। সব মিলে সেই পয়েন্টের নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা
করেছেন এবং এক্ষেত্রে প্রশাসন বা স্থানীয় বিজেপির দিক দিয়ে এই জাতীয় অপতৎপরতা মাঝে মধ্যেই কিন্তু চলমান থাকে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন এবং এক্ষেত্রে প্রশাসন বা স্থানীয় বিজিবি তাদের যে নিয়মিত টহল নিয়মিত যে তদারকি সেটি অব্যাহত রেখেছেন, আরো শক্ত অবস্থানের কথা বলছেন এবং এই যারা এসেছে তাদের পরিচয় শনাক্ত করার তারা চেষ্টা করছেন। পাশাপাশি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যারা এখানে এসেছেন এদের ভাষা বা চেহারা সুরত সব মিলে কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে এরা আসলে বাংলাদেশী নয়, এরা এদের সুনির্দিষ্ট পরিচয় বা প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নেওয়ার পরবর্তী ধাপে বিএসএফ এর সঙ্গে যে আলোচনা সেই আলোচনায় তাদেরকে প্রেরণের একটি প্রক্রিয়া এই মুহূর্তে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছিলাম যারা এসেছে শিশু রয়েছে, শিশু আগে বলছিলাম 4 জন শিশু রয়েছে, 6 জন নারী, 7 জন পুরুষ এবং এই নারী পুরুষের একটি মাঠের মাঝে তাদেরকে এই মুহূর্তে অবস্থান আমরা দেখছি এবং কৌতূহলী মানুষ স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে দুপুরে হালকা খাবারের ব্যবস্থা করেছে, খাওয়ানোর ব্যবস্থা করছিল। পাশাপাশি এই জাতীয় তৎপরতার যে ব্যবস্থা অপর দিকে কিন্তু বিএসএফ এরও একটি শক্ত নজরদারি আমরা দেখতে পাচ্ছি এবং বিজিবি বিএসএফ এর মাঝামাঝি যে নোম্যান্স ল্যান্ড সেই নোম্যান্স ল্যান্ডেই এই মুহূর্তে অবস্থান করছে এই পুশিন চেষ্টাকারী যাদেরকে নারী পুরুষে চেষ্টা করে প্রেরণ করা হয়েছে। এবং বিএসএফ এর পক্ষ থেকে যে প্রাথমিক মেসেজ জানানো হয়েছে তাদের দিক থেকে একটা নজরদারির যে প্রক্রিয়া, পাশাপাশি তাদের আইনগত যে ব্যবস্থা এবং সেই বিএসএফ এর পক্ষ থেকে যে পতাকার মাধ্যমে সাড়া দেওয়া এই প্রক্রিয়াগুলো তাদের দিক থেকে অব্যাহত রেখেছেন। অব্যাহত পরবর্তী ধাপে শেষ পর্যন্ত পরের যে আলোচনা কোন পর্যায়ে যায় সেটা আমরা জানানোর জন্য এই পর্যায়ে অপেক্ষায় থাকছি। তো এই ছিল সার্বিক নওগাঁর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর সাপাহারে। বাংলাদেশ সীমান্ত ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. এবার অন্য প্রসঙ্গ, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ভাষ্য, বাংলাদেশ তার সীমানার বাইরে প্রভুত্ব নয়, বন্ধুত্ব এবং অংশীদারিত্ব খোঁজে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সই হয়েছে সংস্কৃতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক। হাকান ফিদান বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ঢাকার পাশে থাকবে আঙ্কারা। বাণিজ্যিক সহযোগিতা $2 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা তার। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি এসেছে প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই মন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশকে স্বাগত জানান হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে উল্লেখ করেন। আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশেই থাকবে আঙ্কারা। Bu duygu ve düşüncelerle değerli kardeşim Sayın Rahman'a nazik daveti ve heyetime gösterilen içten misafirperverlik için bir kez daha teşekkürlerimi sunuyorum. Hepinizi saygıyla, sevgiyle selamlıyorum. সীমানার বাইরে বাংলাদেশ প্রভুত্ব নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্ব খোঁজে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। Beyond our borders, we're friends and partners, not masters. We are here ready, extending our hands, and I know why we should not have very rapid actions to
take our relationship to a very different heights in the future. দেশটির বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তুরস্কের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বর্তমান সরকার। Of my Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement, Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে হাকান ফিদানের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আড়াই মাসের ব্যবধানে ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এবার আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 মার্চ থেকে 5 জুন, সময়ের দূরত্ব প্রায় আড়াই মাস, কিন্তু জায়গাটা একই, দুর্ঘটনাও একই ধরনের। আগেরবার 26 জনের প্রাণ ঝরলেও ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নিয়ম মানার কারণে এবার বেঁচে গেল অনেকগুলো প্রাণ। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দু উপজেলার দৌলতদিয়ায় ফেরি থেকে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়ায় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ বাহিনী আমাদেরকে ফেরিঘাট থেকে সবাইকে বাস থেকে নামতে বলে, তো আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে বাসটা হচ্ছে আপনার ফেরিতে যখন উঠতে গেছে এত স্পিডের সঙ্গে আসছে, ওটা মানে একদম ফেরির উপর উঠে ভেঙে নিচে চলে গেছে। আজকে যে মানুষ যাত্রী যে কোনো হতাহত হয়নি, এটার জন্য সম্পূর্ণ আজকে পুলিশের অবদান। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এরা গাড়ির রেস্ট দেয় না, নিজেরাও রেস্ট দেয় না, এগার ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই নৌরুটে যে ফেরিগুলো চলে এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল ফিটনেসবিহীন, যে কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর কত দুর্ঘটনা ঘটলে প্রশাসনের টনক নড়বে? দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠি। এদিকে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয় থেকেও আলাদা তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি। আমাদের ঘাটের কোনো ত্রুটি বা কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা বা কি কারণে ভবিষ্যতের জিনিসগুলোকে আরো কিভাবে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে আসে যায় সেই কাজটি। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ গেল 7 জনের। সিরাজগঞ্জে স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে চালকের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেগুল্লা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সামনে অ্যাক্সেল ভেঙে গেলে সড়কের ওপর পড়ে যায় ভ্যানটি। এ সময় এনায়েতপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক সহ আরোহী স্বামী স্ত্রী মারা যান। আহত হন একজন। নিয়ন্ত্রণ করতে পারেনি, গাড়িটা কন্ট্রোলে নিতে পারেনি, আর সে ওই ভ্যানই মেরে দিয়েছে এবং গাছে মেরে দিয়েছে। স্বামী স্ত্রী এবং এই ভ্যান চালক এখানকারই মেগুল্লারি ভ্যান চালক, তাদের সবার পরিচয় পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 42 মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। প্রাণ হারান অটোরিকশার আরোহী, স্বামী স্ত্রী ও তাদের শিশুপুত্র। একই পরিবারের 5 জন তারা ছিল সিএনজির মধ্যে।
এর মধ্যে ড্রাইভার সহ 3 জন মারা গেছে। কাউসার ওয়াইফ মারা গেছে, এখন কাউসারের একটা বাচ্চা আছে, ছোট ছেলে 7-8 বছরের, ছেলেরা করে মারা গেছে। পিক আপ আর একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সবাই হসপিটালে চলে আসে, হসপিটালে এসে জানতে পারি স্যার 3 জনেই মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা আছে আমরা সব কিছু নেব। এছাড়া একই জেলার সরাইলের বাড়িউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের 2 দল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, থমথমে এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। হাম উপসর্গ নিয়ে একদিনে মারা গেল আরও 5 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 1411 জন। 3 মাসের কম সময়ে হাম উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 600। অর্ধেকের বেশি প্রাণহানি মে মাসে। হাম পরিস্থিতিকে জরুরি অবস্থা ঘোষণা করা হলে কমানো যেত মৃত্যুহার, কাজে লাগানো যেত সামরিক সক্ষমতাও, এমন মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন। বলেন, সরকার প্রচলিত পদ্ধতির বাইরে কাজ করতে চায় না বলেই জরুরি অবস্থা ঘোষণা করেনি। মনির হোসেনের রিপোর্ট। 15 মার্চ থেকে 5 জুন, ক্যালেন্ডারের পাতায় 3 মাসের কম। তবুও এ সময়েই হাম কেড়ে নিয়েছে 6 শতাধিক প্রাণ। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এবছর হামে প্রথম 20 দিনেই মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। পরের 100 মৃত্যু ঘটেছে মাত্র 12 দিনে। এরপর মে মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। দ্রুতই বাড়তে থাকে মৃত্যুর হার। তবে জুনের শুরুতে মৃত্যু কিছুটা কমলেও এখনও তা প্রত্যাশিত নয়। 10-12 দিন ধরে জ্বর ছিল, জ্বরটা কমতেছিল না। তারপরে আমরা ডাক্তার দেখছিলাম, ডাক্তারে বলছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমরা ভর্তি ছিলাম। ওখান দিয়ে কিছুদিন পর দেখতেছি কি র্যাশে পুরো শরীর ভরে গেছে। হামের কিছু লক্ষণ আছে আর রক্তে ইনফেকশন আছে। ভর্তি হন, পরে এনে ভর্তি ছিলাম। তার আমি 4 দিন থাকার পর আর 8 দিনের ট্রিটমেন্ট দিছে, আর 4 দিন আমি বাসায় চিকিৎসা করছি। হাম এখন ভালো হয়েছে ডিএনসিতে ট্রিটমেন্ট করার পরে। এখন এখানে নেফ্রোটিক সিনড্রোম, যেটা কিডনির সমস্যা, ওইটার ট্রিটমেন্ট চলতেছে, আর যে নিউমোনিয়ার ট্রিটমেন্ট চলতেছে আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের ভাষ্য, জরুরি অবস্থা ঘোষণা করা হলে কমানো যেত মৃত্যুহার। পরিস্থিতির উন্নয়নে স্বাস্থ্য সেবা দিতে দেশি বিদেশি সংস্থাগুলো সাড়া দিত দ্রুত। এমনি আমাদের দেশে প্রশাসনিক জটিলতা অনেক বেশি, তারপরে যদি এরকম জরুরি অবস্থায় সেটা আমাদেরকে বাধা দেয়, সেটা খুবই আমাদের প্রাণে লাগে। জরুরি অবস্থা হলে প্রত্যেকটা মন্ত্রণালয় সতর্ক হয়ে যেত এবং তাদের থেকে তারা নিজেই কাজ করতো, তারাই যোগাযোগ করতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা সক্রিয় হতো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন সহায়তা নিয়ে তারা এগিয়ে আসে। কতগুলো জুজুর ভয় দেখাচ্ছে আমাদেরকে করছে জরুরি অবস্থা হলে আমাদের দেশ থেকে বাণিজ্য বন্ধ হবে। কেন? হামের সাথে এটা তো খাদ্যবাহিত কোনো রোগ না, কাজে হামের জন্য এই খাদ্য বাণিজ্য বা অন্য বাণিজ্য বন্ধ হবে, এটা একটা ওসিলা। তারা আসলে প্রচলিত পন্থার বাইরে কাজ করতে অভ্যস্ত না, কারণ তাদের যে মনে করে তাদের যে সুখ সুবিধা এটা নষ্ট হবে। এটা খুবই রক্ষণশীল মনোভাব, ঔপনিবেশিক মনোভাব। ঘোষণা করা হতো, তাহলে কি আপনারা কি মনে করেন মৃত্যু হার কি একটু কমতো? অবশ্যই অবশ্যই। অন্যান্য দুর্যোগের মতো স্বাস্থ্য খাতের সংকটকে জরুরি বিবেচনায় নিয়েই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষকে বাঁচাতে হবে, এটা হওয়া উচিত আমাদের 1 নম্বর। আমাদের সিস্টেমে আছে কি নেই এটা হবে সেকেন্ডারি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 60% বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা। বাড়ির ছাদ, ফুলের টব ও উঠানে যেন পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। অন্যদিকে অংশীজনদের সঙ্গে নিয়ে নগরীকে দূষণমুক্ত করতে কাজ করার কথা জানান ডিএনসিসি প্রশাসক। হামের মাঝেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এজন্য ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই প্রস্তুত নগর প্রশাসন। এছাড়া দূষণ প্রতিরোধেও কাজ করছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটির অধিকাংশ বাড়িতেই মিলছে ডেঙ্গুর লার্ভা। এজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান তার। যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। কাজেই প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো।
তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। অন্যদিকে রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শব্দদূষণ সচেতনতা নিয়ে সমাবেশের আয়োজন করে কয়েকটি সংগঠন। এতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, দূষণ মোকাবেলায় সব অংশীজনকে নিয়ে কাজ করবে প্রশাসন। আমরা আমাদের চেষ্টাগুলো যদি মানসিকভাবে একদম মাইন্ড সেট আপ করে ফেলি, আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবো। গুলশান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এখান থেকে আমরা সেটাকে বাস্তবায়নের দিকে যাব। প্রতিটি সেক্টরে গঠনমূলক পরিবর্তন আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন দুই প্রশাসক। আপনাদের পাশে থেকে সেটা বাস্তবায়ন করব। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন করে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে তৈরির ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী। এ ভবনেই কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন স্বাধীনতার ঘোষক। এখানে সংরক্ষিত তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিল। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনটির ছাদ, দেয়াল, সিঁড়িসহ নানা স্থান পরিদর্শন করেন তারা। প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে জাদুঘরটি। এর অনেকগুলো রুম আমরা দেখেছি খালি, কারণ এটা রেনোভেশন হচ্ছে। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। স্বাধীনতা বিরোধী যারা ৭১ সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে। এআই এর অপব্যবহার রুখতে গাইডলাইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। একই সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়েও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বরং এআই এর সুফল কুফল নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করবে সরকার। গাইডলাইনের পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশ বিদেশের পেশাজীবীদের সমন্বয়ে আলাদা প্যানেল গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির রিপোর্ট। প্রযুক্তির উৎকর্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নিত্যদিনের বাস্তবতা। উন্নত বিশ্ব শিক্ষা, চিকিৎসা সহ নানান খাতে এর কার্যকর ব্যবহার করছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ব্যবহার হচ্ছে। পাশাপাশি কখনো কখনো এটি হয়ে উঠছে গলার কাটা। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহার নতুন ভীতিকর পরিবেশ তৈরি করছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ডিফেক্ট ছবি বা ভিডিওতে সয়লাভ সব জায়গা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হরহামেশায় ব্যবহার হচ্ছে এই টুল, যা সামাজিক যোগাযোগ মাধ্যম পেরিয়ে ঘোলাটে করছে সামাজিক নিরাপত্তাও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক জায়গায় এআই ছবিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র সংগঠনগুলোও। এ অবস্থা ভাবাচ্ছে সরকারকেও। যাচ্ছে তাই ব্যবহারের লাগাম টানতে গাইডলাইন করার পথে হাঁটছে সরকার। গাইডলাইন তৈরি করতে পারি, এটা যে করব এই সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটা একটা গাইডলাইন তৈরি করা উচিত। এটা কিন্তু বিভিন্ন, শুধু বাংলাদেশে যে সমস্যা তা কিন্তু না, পৃথিবীতে যে এআই এর যে একটা মানুষের উদ্বেগ আছে, এটা কতটুকু আমরা নিরসন করতে পারি আমরা সকলে মিলে। এআই নিয়ে মোটামুটি সব পৃথিবীর সকল দেশে একসাথে কাজ করা উচিত অ্যাজ এ টিম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নে নয়, বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। বাড়ানো হচ্ছে ফ্যাক্ট চেকিং এর সক্ষমতাও। কারেক্ট ফ্যাক্ট যেটা, সেটার বিস্তারটা আরও বেশি হবে, যে আমাদের ইনফরমেশনটা কি সেটা যখন প্রসারটা বেশি হবে, তখন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের প্রচারটা অপেক্ষাকৃত কম হবে। সব কিছু যে আইন করে আপনার সব ঠিক করতে হবে তাও কিন্তু না, এবং আইন করলেই কি
সবাই আইন মানছে, কাজেই আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করতে হবে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে এআই, ফলে শুধু নীতিমালা নয় বরং বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিশেষজ্ঞদের আলাদা প্যানেল করার তাগিদ দ্য এআই কালেকটিভের বাংলাদেশ প্রধানের। এটা এমন একটা প্রযুক্তি যে এত ফাস্ট যাচ্ছে, আজকেরটা কালকে চেঞ্জ হচ্ছে। আপনি একটা গভর্নমেন্টের নীতিমালা করলেন, ওটাই কিন্তু 2 বছর না 2 মাসও ধরে রাখতে পারবেন না। কাজে ওই নীতিমালাতে কনস্ট্যান্ট আপডেট করতে হবে, কনস্ট্যান্ট ওখানে ইনপুট থাকতে হবে বিশেষজ্ঞদের, যাতে গভর্নমেন্ট ইমিডিয়েট কুইক অ্যাকশন নিতে পারে। তো এরকম অনেক ট্যালেন্ট লোকজন বাইরে কাজ করছেন যারা এআই প্রযুক্তিগুলো নিয়ে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে নিয়ে একটা স্ট্রং সেল করা দরকার। সব ক্ষেত্রে এআই এর অপব্যবহার রুখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়ায় দুদল গ্রামবাসী। এ সময় 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর এখনও থমথমে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে 2 দল গ্রামবাসী। জেলার গোপালপুর ও ভুয়াপুর উপজেলার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে 144 ধারা জারি করে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। আগুন দেয়া হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমার বাড়ি ঘর ভেঙেছে, আগুন ধরে 7 লাখ টাকা নিয়ে গেছে গা। আমদানি আমার খুব দাম নিছে, ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে গা, আগুন ধরে পুড়িয়ে দিছে। কোন আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে পুরো এলাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরই স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে। মালাক্কাকে নিজেদের হরমুজ প্রণালী বানাতে চায় ভারত। নিকোবর দ্বীপে দিল্লির মেগা প্রকল্প ঘিরে উত্তেজনা। চীনকে দাবিয়ে রাখার ভূকৌশল বলছেন বিশ্লেষক। বিদ্যুতের নতুন দামে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পেলেও চাপে পড়বে মধ্যবিত্ত, এমন শঙ্কায় মাসের হিসাব মেলাচ্ছেন জনগোষ্ঠীর বড় একটা অংশ। রফতানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বেড়ে যাবে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেওয়ার। অর্থনীতিবিদরা মনে করেন 1 লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে ঘাটতি সমন্বয় করা যেত। আশরাফুল ইসলামের ছবিতে ফারুক ফিয়ারবিদের রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতে খরচ প্রায় 2500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরও 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি। সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলব? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানাপোড়েনে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায়? বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট এই জিনিসটা বৃদ্ধি করে দেবো, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হইতেছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে নাই। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায়, তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই রুটিটা আমরা এখন কত বেশি 40 টাকা, বাদ দিয়ে আমরা 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে আবার জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের
যে ভাড়া বাড়ছে এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটাই খুব কষ্টকর। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে, এটা মরার বেকাররা। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না, সব কিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার, 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাভ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধি এটা অসহনীয় হবে, এটা খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। এটা 10% পর্যন্ত চলে যায়, এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিএআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও। উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনোভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে অস্থির রাজধানীর চালের বাজার। মৌসুম থাকার পরও সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। ভারত থেকে চাল আমদানি না হওয়ায় কারণ বলছেন বিক্রেতারা। তবে স্বস্তি নেমে এসেছে ডিম, মুরগি ও সবজির বাজারে। রাজধানীর চালের বাজার আবারও অস্থির। ঈদ পরবর্তী প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঊর্ধ্বমুখী চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মিনিকেট, নাজির শাল সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। এর মধ্যে মিনিকেট চালের 50 কেজির বস্তার দামই বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত, যা বিপাকে ফেলেছে ক্রেতাদের। চালের দাম বেশ বাড়তি, যে চাল কি 100 টাকা করে 25 কেজির এতে দাম বেড়ে গেছে বস্তায়। যে কাটারি ঘিবক আমি 2100 টাকা বস্তায় নিচ্ছে, এখন 2200 টাকা চাচ্ছে। বিক্রেতারা বলছেন ভারত থেকে চাল আমদানি না হওয়ায় প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। হঠাৎ চালের দাম বেড়ে গেছে, আমরা যখন জিজ্ঞেস করি ওনারা বলে নাকি ওই ভারতীয় চাল আসার বন্ধের কারণে বাংলাদেশের চালের দাম বেড়ে গেছে। বস্তাপতি আমরা 150 টাকা করে বেড়ে গেছে প্রতিটা চাউলে। যে চাল আমরা কিনছি 65 টাকা, ওটা এখন 80 টাকা থেকে 70 টাকা চাচ্ছে মিলাররা। এদিকে দাম কিছুটা কমায় স্বস্তি সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে, তবে দাম আরো কমানোর দাবি ক্রেতাদের। সবজি মোটামুটি রিজনেবল মনে হচ্ছে। রিজনেবল বলতেছি আর কি, ঈদের আগে যে বাড়ছে ওই অনুযায়ী ঠিক আছে। ঢেঁড়স 40-50 টাকা কেজি, পটল 40-50 টাকা কেজি, কাঁকড় 60-70 টাকা কেজি, কিছু শসা, টমেটো এগুলোর দাম একটু বেশি। ঈদের দ্বিতীয় দিনকার থেকে 3-4 দিন মালের দাম কম ছিল, এখন মনে করেন মানুষ সব হওয়ার পরের থেকে বাজার বেশি। কারণ বাজারে যদি এত দাম হয় তাহলে অন্যান্য জায়গায় তো বেশি হবে। এখন তো সিজন, বর্ষা সিজন না, এখন মনে করেন আমদানি কম হলে আর গাড়ি ভাড়া মানুষের পোষায় না। স্বস্তি ফিরেছে ডিম মুরগির বাজারেও। 2 সপ্তাহে লাল ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়, আর ব্রয়লার মুরগি 160 এবং সোনালী মুরগির দাম নেমেছে 320 টাকায়। ব্রয়লার বেচতেছি 160 টাকা কেজি, সোনালী বেচতেছি আমরা 300 টাকা কেজি, 320 টাকা, আর দেশিটা বেচতেছি 750, লেয়ার বেচতেছি 350 টাকা। মোটামুটি ঈদের আগের সপ্তাহে এই সপ্তাহে অনেক কম মুরগির বাজার। ঈদের আগে যেরকম দাম ছিল একটু বাজার চড়া ছিল, এখন ঈদের পরে ডিমের দাম অনেকই মোটামুটি স্বাভাবিক লাইনে চলে আসছে। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। আগামী বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতিকৌশল চান যাতে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয় তাদের। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের। যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা, তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যাতে রোধ হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন 3 বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয়ও করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই
রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতেই কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা ছাড় দেয়। এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট এইটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরেই আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্টটা আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু উইন-উইন সিচুয়েশন। তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে, এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে। তা আপনি কি আরেকটা বেগমপাড়া তৈরি করতে চান? সো আপনি এটা মেকানিজম করেন, এটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এটার পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে দেশের তৈরি পোশাক শিল্প। এজন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপ আমেরিকায় সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে দুষছেন উদ্যোক্তারা। এ অবস্থায় বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে আসছে বাজেটে প্রণোদনা বাড়ানোর দাবি উঠেছে। শুল্ক পরিশোধেও ছাড় চেয়ে প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2024-25 অর্থ বছরের তৈরি পোশাক খাত থেকে $39 বিলিয়ন বেশি রপ্তানি ঘরে তোলার পর চলতি অর্থ বছরের জন্য $44 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ মে পর্যন্ত 11 মাসে এসেছে $35.31 বিলিয়ন। বৈশ্বিক নানা সংকটে ইউরোপ আমেরিকার বাজারে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে কমে গেছে ভোক্তা ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নানা রকম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, যে কারণে বিক্রি কমে গেছে ইন্টারন্যাশনালি। আন্তর্জাতিকভাবে যখন বিক্রি কমে যায় তখন আমাদের অর্ডার সংখ্যা কমে যায়। এই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের রপ্তানির যে একটা প্রবৃদ্ধি ছিল সে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দরদাম নিয়েও কড়াকড়ি করছে। বাজার মন্দার কারণে চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত ক্রয়োদশ কমলো, পরের 3 মাসে ক্রয়োদশ বাড়বে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। কাজ কিন্তু ওই পরিমাণ এই মুহূর্তে নেই। সো কাজ এখন হয়তো সামনে ঢুকবে, এগুলি আপনার এক্সপোর্ট হইতে হইতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমটাতে একটু পিক আশা করতেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারত নানা কৌশলে ক্রেতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন গার্মেন্টস মালিকেরা। এজন্য আসছে বাজেটে গার্মেন্টস শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। ট্যাক্সেশন 1% যেটা আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয় ডিউরিং আমরা যখন রেমিটেন্স আমরা রিসিভ করি, সেটাকে কমিয়ে 0.65 নিয়ে এসে সেটাকে মূল ট্যাক্সেশন হিসেবে ধরে আমাদেরকে যেন আর আশেপাশের কোনো ট্যাক্স ধার্য করা না হয়, ওটা থেকে অব্যাহতি চেয়েছি। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2161টি গার্মেন্টস এবং বন্দরনগরী চট্টগ্রামে 464টি কারখানা রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছে 40 লাখের বেশি শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্যোগ গ্রহণে নীতি নির্ধারক এবং বৈশ্বিক দাতারা এখনও বিভ্রান্তিতে আছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট বিষয়ে জানার পরেও পৃথিবীর গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই এখনও এটিকে সংকট মনে করেন না। সচেতনতা বাড়াতে ফিল্ম সহ অন্যান্য কন্টেন্ট তৈরির পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বলেন, যে সমস্ত কাজে সমাজ পরিবর্তনের বার্তা থাকে তথ্য মন্ত্রণালয় সেসব কাজের অনুদানে প্রাধান্য দেবে। এদিকে ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে টেস্ট অফ হানি চলচ্চিত্রটি। জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে অনেক গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্বশীল নেতা হওয়া সত্ত্বেও তারা এটাকে মানছেন না। এবং আমরা খেয়াল করেছি যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক এই যে উদ্যোগগুলি, এই উদ্যোগ পরিচালনার যে তহবিল এবং এই তহবিলের যে দাতা, এই দাতাদের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে এখনো বিভ্রান্তির মধ্যে আছেন। গ্রেট নিকোবর দ্বীপে ভারতের মেগা প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়ে বাড়ছে উত্তেজনা। মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে থাকা এই দ্বীপটিকে সাজানো হচ্ছে ভারতের নিজস্ব হরমুজ প্রণালী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এর নেপথ্যে লুকিয়ে আছে চীনকে দাবিয়ে রাখার ভূকৌশলগত ছক। ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিংয়ের অপরিশোধিত তেল আমদানির ৮০% এবং মোট বাণিজ্যের ২/৩ পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $১১ বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে তা মালাক্কার ওপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোখ পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে ভারতের এই ভৌগোলিক অবস্থানের ফায়দা নেওয়াটা অত্যন্ত যৌক্তিক। দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার বর্তমান বিজয়াপুরমে অবস্থিত ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রিসেবা যৌথ কমান্ডকে এই প্রকল্প আরও অপরাজেয় করে তুলবে। এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনকে চাপে রাখতে মালাক্কা প্রণালী অবরুদ্ধ করার একটি তাত্ত্বিক সুবিধা পাবে দিল্লি। তবে এই নৌ অবরোধের তত্ত্বকে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আবার আকাশকুসুম কল্পনা বলেও উড়িয়ে দিচ্ছেন। কারণ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও যেখানে সংকীর্ণ জলপথের নিশ্ছিদ্র অবরোধ ধরে রাখতে হিমশিম খায়, সেখানে ভারতীয় নৌবাহিনীর পক্ষে বিশাল ভারত মহাসাগরকে সম্পূর্ণ অবরুদ্ধ করা অসম্ভব বলাই যায়। কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টোপিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় 16% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরী সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশবিদ ও গণহত্যা বিশেষজ্ঞদের স্পষ্ট হুঁশিয়ারি, এই প্রকল্প প্রায় 10 লাখ গাছ কেটে ফেলবে এবং আগামী 3 দশকে এখানে 3.5 লাখ মানুষের কৃত্রিম বসতি তৈরি হবে, যা দ্বীপের আদি বাসিন্দাদের জন্য এক প্রকার মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক অপরাধের সমতুল্য। এছাড়া 2004 সালের সুনামিতে ইন্দিরা পয়েন্টের চারপাশ যেভাবে তলিয়ে গিয়েছিল তা প্রমাণ করে সিসমিক জোন 5 বা সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকিতে থাকা এই দ্বীপে এমন ভারী অবকাঠামো নির্মাণ কতটা আত্মঘাতী হতে পারে।
পরিবেশবাদীরা বলছেন বাণিজ্যিক ফায়দা আর জাতীয় সুরক্ষার অদ্ভুত এক মারপ্যাঁচে আটকে গেছে গ্রেট নিকোবরের ভবিষ্যৎ। বেজিংকে রুখে দেওয়ার এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত ভারতকে বিশ্বমঞ্চে কতটা সুবিধা দেবে তা সময়ই বলবে। তবে এর জন্য যে বিপুল প্রাকৃতিক ও উপজাতীয় ঐতিহ্যকে চিরতরে বিসর্জন দেয়া হচ্ছে তা আগামী দিনে ভারতের জন্য প্রতিরক্ষার চেয়ে বড় দায় হয়ে উঠবে কিনা সেটাই প্রশ্নবিদ্ধ। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে শঙ্কা কাটল 2026 বিশ্বকাপ ফুটবল টিভির পর্দায় দেখা নিয়ে। খেলা শুরুর এক সপ্তাহ আগে সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের 3 টেলিভিশন চ্যানেল। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনের পর্দায়। এমন খবরে উচ্ছ্বসিত দেশের ফুটবল প্রেমীরা। প্রিয় দলের পতাকা, জার্সি, বাড়ির ছাদে সমর্থনের প্রতিযোগিতা আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল যেন এদেশের মানুষের আবেগের অংশ। আগামী 11 জুন প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে পর্দা উঠছে বিশ্বকাপের 23তম আসরের। তবে বাংলাদেশের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের সম্প্রচার সত্ত্ব নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কাটিয়ে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সময় টেলিভিশন সহ দেশের 3টি চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। কিছু অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে যে আমরা কি আদৌ খেলা দেখতে পারবো কিনা। যখন দেখছি যে সময় টিভি এরকম একটা বিষয়কে নিয়ে আগাচ্ছে, তো এটা আমাদের কাছে খুবই বড় একটা অ্যাডভান্টেজ। যেহেতু খেলাটা অনেক বছর পর হয়, তো এটা সবার একটা আবেগ থাকে। সময় টিভির মাধ্যমে আমরা দেখতে পারি বা অন্যান্য টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পারি, এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার হবে। সবার ঘরে ঘরে তো সময় টিভি চলে, আমাদের বাচ্চারাও তো মনে করেন সময় টিভি দেখে সব সময়। ফুটবল প্রেমীরা বলছেন সময় টিভির পর্দায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা গেলে তা হবে সহজলভ্য। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছেন তারা। যদি খেলা সম্প্রচার হয়, মানুষজন আরো খুব সহজেই দেখতে পারবে। যেন আমরা অনলাইনেও এটা সরাসরি এবং সহজলভ্য হয় দেখার কারণে আমি এটাই আশা করি। শুধু তাই নয়, এতে করে দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলেও মত ফুটবল প্রেমীদের। আসলে সময় চ্যানেলটা বেশ অনেক বছর থেকে দেখছি, তারা অনেক ভালো ভালো নিউজগুলো করছে, ভালো ভালো প্রেজেন্টেশনগুলো তারা আনছে। তো এইবার যেহেতু বিশ্বকাপ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা বিশ্বকাপটা চাচ্ছি, তাহলে সময় টেলিভিশনের সাথেই থাকবো। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক গণমাধ্যম বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করার বিষয়টি নিশ্চিত করায় কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ উপভোগ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে আজ সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোচ থমাস টুলি। কঠিন ম্যাচ হলেও শিশুরা সেরাটা দিবে এমনটাই আশা কোচের। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ হওয়ায় রোমাঞ্চিত বাংলাদেশ দল। তবে ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলনের জন্য মাত্র 2 দিন সময় পেয়েছেন থমাস টুলি। সান মারিনো কন্ডিশন ভিন্ন হলেও মাঠে সেটা জয় করতে চান হামজা সুমিত্রা। সান মারিনোর নিয়মিত ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় জয় পাওয়া চ্যালেঞ্জিং হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের। ফিট একটা স্কোয়াড পাওয়াই আশাবাদী কোচ। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে জয় চান থমাস টুলি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। থামছে না ভারতের পুশিন চেষ্টা। 4 জেলার সীমান্তে শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষ। সতর্ক বিজিবি, মুসলিমদের ঠেলে দিচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সংস্কৃতি সংক্রান্ত সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। এবং হাম উপসর্গে ছড়ল আরও 5 প্রাণ। 600 মৃত্যুর অর্ধেকের বেশি মে মাসে জরুরি অবস্থা ঘোষণা হলে কমানো যেত প্রাণহানি, দাবি বিশেষজ্ঞের। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতায় জোর। এ ছিল 5টা সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিশা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।